তো লাস্ট আমরা যেটা শেষ করেছিলাম সেটা হলো যে এই নিউক্লিয়ার কোষ থেকে বলা হয়, এটা দিয়ে আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, তোমরা দেখো এই আদিকোষ যেগুলো সবার গরিব পর্যায়ে, সো ওদের কোনো কিছু খুব একটা বেশি ভালো মতো সাজানো গোছানো থাকবে না, সো ওদের ডিএনএটা ছড়াছিটে থাকে, যেই অঞ্চলটা ছড়াছিটে থাকে সেটাকে আমরা বলি নিউক্লিয়ার। তার মানে ওদের কোনো নিউক্লিয়াস কিন্তু অতটা ভালো মতো নাই। আচ্ছা, বাট প্রকৃত কোষে দেখো নিউক্লিয়াস সুগঠিত। ভাইয়া মার্ক করার ইয়েটা, আচ্ছা মার্কার, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে চলে আসলাম পরের পাঠ্য করতে, যে ডিএনএটা। দেখো এদের যে ডিএনএ রয়েছে, এই ডিএনএটা হলো বৃত্তাকার। নর্মালি কিন্তু বিএনএ কিন্তু বৃত্তাকার হয় না, বিএনএ কিন্তু সূত্রাকার। ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড পড়েছো না তোমরা, দ্বিসূত্রক। সো এদের যে ডিএনএটা থাকবে এটা বৃত্তাকার, বৃত্তাকারটা হলো একটু অনুন্নত টাইপের, বাট এদের যে ডিএনএ থাকবে সেটা হলো সূত্রাকার। তার মানে সব কিছু প্রকৃত কোষে হবে অনেক বেশি উন্নত লেভেলের। আচ্ছা দেখো এদের আবরণী বিস্তৃত কোনো অঙ্গাণু থাকে না, দেখো, বাট এদের আবরণী বিস্তৃত কোনো সব ধরনের অঙ্গাণুগুলো থাকে। মাইটোকন্ড্রিয়া বা অন্যান্য অঙ্গাণু যেগুলো রয়েছে সেগুলো আবরণী বিস্তৃত থাকে। ঠিক আছে, এদের যে রাইবোজোম, এদের রাইবোজোম হলো 60S। 60Sকে ভাঙলে আমরা কি পাই? 50S এবং 30S। তোমাদেরকে যারা রাইবোজোম পড়াবে তখন তারা বুঝিয়ে বলবে। তো দেখো একটু গরিব যেহেতু, সো 70S, একটু বড় যেহেতু এই জন্য এটা হলো 80S। ঠিক আছে, আচ্ছা সাইটোস্কেলেটন, এদের সাইটোস্কেলেটন থাকবে না, এদের সাইটোস্কেলেটন থাকবে। আচ্ছা সব কিছু কিন্তু দেখো প্রকৃত কোষের ক্ষেত্রে হ্যাঁ বোধক, এই আদি কোষের ক্ষেত্রে না বোধক। ঠিক আছে, আরএনএ পলিমারেজ দেখো এদের ক্ষেত্রে এক প্রকার, এদের ক্ষেত্রে কত প্রকার? দেখো 3 প্রকার। ঠিক আছে, আমি একটু লাল কালিতে যাই, তাহলে দেখো তারপরে ওপেরন। একমাত্র দেখো এই 7 নম্বর পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একমাত্র কয়েন নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 7 নাম্বারটা। ঠিক আছে, 1 নম্বর 7 নাম্বারটা খালি জাস্ট গুরুত্বপূর্ণ, 7 নাম্বারটা ভালো মতো মার্ক করতে হবে। দেখো আগে বলেছিলাম আদি কোষে সবকিছুই না বোধক, প্রকৃতি কোষে সবকিছুই হ্যাঁ বোধক। একমাত্র ব্যতিক্রম হলো এই যে ওপেরন থাকে, যেটা ওপেরন থাকে, ওপেরন থাকে না। শুধুমাত্র একটা জিনিস যেটা প্রকৃত কোষে না বোধক সেটা হলো এই 7 নাম্বারটা। তার জন্য 7 নাম্বারটা আমাদেরকে খুবই ভালো মতো করে পড়ে ফেলতে হবে। আচ্ছা ওপেরন জিনিসটা কি, এটা তোমাদেরকে পরবর্তী যে চ্যাপ্টারের যে শেষের পোর্শনে ওপেরন আছে সেখানে বলা রয়েছে। সহজ কথা যদি আমি বলে রাখি, এই যে নর্মালি কি হয়, mRNA বা মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ কি মেসেজগুলো ক্যারি করে নিয়ে যায়, পরে সেই মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। কি বললাম, যে এমআরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়। কিন্তু দেখো এই যেহেতু এরা এই আদিকোষী, এরা একটু অনুন্নত, এদের মধ্যে এমআরএনএ থাকে না, এদের মধ্যে কি থাকে, অনেকগুলো জিন পাশাপাশি বসে থাকে। এই যে অনেকগুলো জিন মনে করে এরকম করে পাশাপাশি বসে থাকে, এই অনেকগুলো জিন পাশাপাশি বসে একটা প্রোটিন তৈরি করে। তো যেহেতু এমআরএনএ থাকতেছে না, ওই অনেকগুলো জিন যে পাশাপাশি বসতেছে ক্লাস্টার হয়ে, এটাকে আমরা বলি ওপেরন। ঠিক আছে, তাহলে ওপেরন থাকবে কোথায়? ওপেরন থাকবে হলো আদি কোষে, এবং ওপেরন থাকবে না কোথায়? প্রকৃত কোষে। কেন? প্রকৃত কোষে কি আছে? এমআরএনএ আছে, ওখানে তো আমাদের ওপেরনের দরকার নাই। ঠিক আছে, বাকি সবগুলো দেখো জিনের গঠন, জিনের গঠন দেখো ইন্ট্রন্স নেই, ইন্ট্রন্স আছে, সবকিছু দেখো, বাকি সবকিছুই না বোধক হলো আদি কোষে, হ্যাঁ বোধক হলো প্রকৃত কোষে। কোষ বিভাজন হয় কোথায়? আমরা কোষ বিভাজন 3 প্রকার পড়েছিলাম, তাই না? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। সবচেয়ে অনুন্নত কোনটা? অ্যামাইটোসিস, তাই না? তো অ্যামাইটোসিসটা হবে হলো এই আদি কোষে, এবং মাইটোসিস এবং মিওসিস যেটা রয়েছে এটা হবে হলো আমাদের প্রকৃত কোষে। শ্বসন কোনটা? যেটা অক্সিজেনের প্রেজেন্সে হয় না, সেটাই অনেক বেশি অনুন্নত। তো অবাধ শ্বসন যেটা রয়েছে এটা হবে হলো শ্বসন, এখানে হবে অবাধ শ্বসন, এখানে হবে হলো সবাধ শ্বসন। ঠিক আছে, তো এই মোটামুটি মূলত হলো আমাদের এই আদি কোষ এবং প্রকৃত কোষের মাঝখানে ডিফারেন্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, বোথ ফর তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং অ্যাডমিশন টেস্টের জন্য। প্রশ্নগুলো কীভাবে আসবে আমি তোমাদের বলে দিই। এই যে 3টা অপশন হয়তো তোমাদেরকে এখান থেকে দিবে, আদি কোষ থেকে দিবে, আর একটা অপশন দিয়ে দিবে হলো প্রকৃত কোষ থেকে। 4টা অপশন হয়ে গেল, তারপর বলবো নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য নয়। কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে আমার মনে হয় এভাবে পরীক্ষায় আসার চান্সেস বেশি। ওকে, আচ্ছা পরের পার্টিতে চলে যাই তাহলে আমরা। তো এরকম দেখো আরও প্রকৃত তোমার উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সব যেভাবে ভাগ করে না কেন সেক্ষেত্রে সবসময় 2 ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জায়গায় চলে আসি আমরা। এই পার্টটাতে দেখো সবচেয়ে বড় কোষের নাম তো আমরা একটুকে পড়ে ফেললাম। সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম, 70 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। সবচেয়ে ছোট কোষ কিন্তু পরীক্ষায় আসতে পারে। সবচেয়ে ছোট কোষের নাম কি? সবচেয়ে ছোট কোষের নাম হলো মাইকোপ্লাজমা। সবচেয়ে ছোট কোষের নাম হলো কি? মাইকোপ্লাজমা। ঠিক আছে, মাইকোপ্লাজমা।
প্লাজমা। মাইকোপ্লাজমা হলো সবচেয়ে ছোট কোষ। এটা আরেকটা নাম রয়েছে, এটা অপর নাম হলো, এইটা ভালো মতো মনে রাখতে হবে, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। এবং দেখো উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, এটা হলো কি 70 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। ওকে, এই জিনিসটা একটু ভালো মতো করে তোমাদেরকে পড়ে ফেলতে। তো কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি জড় পদার্থ, আর একটা হলো সজীব পদার্থ। মানে এগুলো হলো জীবিত পদার্থ, আর একটা হলো মৃত পদার্থ। জীবিত পদার্থগুলো কি কি রয়েছে দেখো, একটা সঞ্চিত পদার্থ কি কি আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। ওকে, আচ্ছা চলে আসি নিশ্চিত পদার্থ কি কি আছে। এটা আমরা মনে রাখবো এইভাবে যে হাড়, পেন, PEN। ঠিক আছে, নিশ্চিত পদার্থগুলোকে আমরা মনে রাখবো কীভাবে, হাড়, পেন। হাড়তে হলো কি হরমোন, ঠিক আছে, পেনতে হলো কি, পিতে হলো পিগমেন্ট, ইতে হলো এনজাইম, এনতে হলো কি নেকটার। ঠিক আছে, আর বর্জ্য পদার্থ হলো বাকিগুলো। ঠিক আছে, আচ্ছা তারপর চলে আসি আমরা পরের পাঠটুকুতে। দেখো এই যে কোষের যে অঙ্গাণুগুলো রয়েছে, কোষের অঙ্গাণুগুলোকে দেখো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কোষের যে অঙ্গাণুগুলো রয়েছে এখানে দেখো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যে কোষীয় অঙ্গাণুগুলোকে দুই ভাগে ভাগ করা হইতে পারে। একটা দেখো ঝিল্লি সহ, একটা ঝিল্লি ছাড়া। ঝিল্লি সহ যেগুলো রয়েছে এগুলোকে আমরা মনে রাখতে পারি একটা সহজ সূত্র দিয়ে, সেটা হলো দেখো মনে রাখবা যে এভাবে প্লামা এ গলাপা, একবারে পড়ে ফেলবা। কি বললাম, প্লামা এ গলাপা। আমি যে সহজভাবে লেখার চেষ্টা করি, মনে রাখবা এইভাবে, প্লা মা এ গ লা পা। তো প্লাতে হলো প্লাস্টিড, মাতে হলো মাইটোকন্ড্রিয়া, এতে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গতে হলো গলগি বডি, লাতে লাইসোজোম, পাতে হলো পারক্সিজোম। ঠিক আছে, এগুলো প্লা মা এ গ লা পা, এগুলো হলো তোমাদের মোটামুটি ঝিল্লি সহ আর কি। ঠিক আছে, আচ্ছা পরের পার্টে চলে আসি আমরা। আচ্ছা এই যে জায়গাটা আমি আবার আগের জায়গায় ব্যাক করার চেষ্টা করি। এই যে এদের মাঝখানে, এই ঝিল্লি সহগুলোর মাঝখানে কিছু কিছু রয়েছে যেগুলো এক ঝিল্লি বিশিষ্ট, কিছু রয়েছে দ্বি ঝিল্লি বিশিষ্ট। আমি এক ঝিল্লি বিশিষ্টগুলো মনে রাখার চেষ্টা করি। এক ঝিল্লি তার মানে কি এক স্তর বিশিষ্ট ঝিল্লি যাদের আছে, এক স্তর বিশিষ্ট ঝিল্লিগুলোকে মনে রাখবো এইভাবে যে পাগলা কোষ ভালা। ঠিক আছে, দেখো এক ঝিল্লি বিশিষ্ট বা এক স্তর বিশিষ্ট ঝিল্লি কাদের আছে, এগুলো পাগলা কোষ ভালা। পাতে হলো পারক্সিজম, গ্লাতে হলো গ্লাইক্সিজম, কোষতে হলো কোষ গহ্বর, ভাতে হলো ভেসিকেল এবং লাতে হলো লাইসোজোম। ঠিক আছে, কি বললাম, পাতে হলো পারক্সিজম, গ্লাতে গ্লাইক্সিজম, কোষতে কোষ গহ্বর, ভতে হলো ভেসিকেল, লাতে হলো লাইসোজোম। এবং কিছু কিছু অঙ্গাণু রয়েছে যাদের কোনো ধরনের কোনো ঝিল্লি নাই, তার মানে জিরো ঝিল্লি। ঠিক আছে, কি মনে রাখবো আমরা, যে আমার কলেজকে সংক্ষেপে CCR বলতো। ঠিক আছে, CCR মানে ক্যাডেট কলেজ রংপুর, এভাবে মনে রাখতে পারি। সিতে হলো দেখো সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন। ওকে, আরেকটা সিতে হলো কি, আরেকটা সিতে হলো সেন্ট্রিওল। ওকে, আর আরতে হলো কি, আরতে হলো রাইবোজোম। আর কি রাইবোজোম। তার মানে এর কোনো ধরনের ঝিল্লি নাই, CCR এভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, তো মোটামুটি তাহলে এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেল। ওকে, আচ্ছা চলে আসি আমরা এই যে কোষ গহ্বরের জায়গাটাতে। এই জায়গাটা একটু তোমাদের কাছে একটু ক্লামজি লাগতে পারে, বাট আমি একটু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা সর্বপ্রথম দেখছেন কে, ওই যে বিজ্ঞানীর নাম বললাম রবার্ট হুক, যিনি আসলে ওনার যে ছিপি, এই যে বোতলের ছিপিটাকে মাইক্রোস্কোপের আন্ডারে রেখে উনি আসলে অনেকগুলো সেল দেখতে পাইছেন, যেই সেলগুলোতে কয়েদি দিয়ে আটকিয়ে রাখা হয়তো, ওইগুলোকে দেখে উনি এটা নামকরণ করলেন কি সেল। আচ্ছা, তো আমি দেখো এই সালটা কথা তোমাকে আমি মনে বলতেছিলাম যে এটা অবশ্যই পড়তে হবে। অ্যাকচুয়ালি 1665 সালে এটা আবিষ্কার উনি করেছিলেন। ওনার বইটার নাম হলো মাইক্রোগ্রাফিয়া, এটা ভালো মতো মনে রাখতে হবে। প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে না, কারণ প্রাণী কোষগুলো কি সবসময় মুভমেন্টের উপরে থাকে, বা কোষ প্রাচীর আসলে একটা জড় এবং এটা কোষকে দৃঢ়তা প্রদান করে, যার ফলে একটা কোষ কিন্তু আসলে মুভমেন্ট করতে পারবে না, যেহেতু প্রাণীরা সবসময় মুভমেন্ট করতেছে। সো প্রাণীর ক্ষেত্রে কিন্তু কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদের দেহে কোষ প্রাচীর থাকে, কজ
উদ্ভিদে সাধারণত খুব একটা মুভমেন্ট করতে হয় না। ওকে, আচ্ছা চলে আসি পরের পার্টটুকুতে। কোষের যে লেয়ারগুলো, এটা তোমাদের আমি একটু খাতায় এঁকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখো এটা আমি খাতায় লিখে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখো কীভাবে আমরা দেখব, এই একটা কোষ যখন ভাগ হয়ে যায় তখন দুই কোষের মাঝখানে একটা মধ্য পর্দা তৈরি হয়। কি তৈরি হয়? একটা মধ্য পর্দা তৈরি হয়। এই মধ্য পর্দাটা কীভাবে তৈরি হয়? এই সাইটোপ্লাজম থেকে ফ্রাগমোপ্লাস্ট আসে, ঠিক আছে? সাইটোপ্লাজম থেকে কি আসে? ফ্রাগমোপ্লাস্ট, এবং আরও কিছু পেকটিন জাতীয় ভেসিকেল আসে। কি বললাম? ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকেল, ঠিক আছে? এই দুইজন মিলে দুই কোষের মাঝখানে একটা পাতলা পর্দা তৈরি করে, ঠিক আছে? এই পর্দাটাকে আমরা কি বলি? মধ্য পর্দা। এটাকে আমরা কি বলি? মধ্য পর্দা, ঠিক আছে? তারপরে কি হয়? এই মধ্য পর্দার চারপাশে কোষের যখন আস্তে আস্তে একটু বয়স হচ্ছে তখন এই মধ্য পর্দার চারপাশে একটা লেয়ার তৈরি হয়। এইরকম করে একটা লেয়ার তৈরি হয়, যদিও এই লেয়ারের মাঝখানে একটু গ্যাপ থাকে, একটা জায়গা থাকে যেখানে লেয়ারটা তৈরি হয় না। তো দেখো প্রথমে একটা লেয়ার তৈরি হলো, এই লেয়ারটাকে আমরা বলি হলো প্রাইমারি সেল ওয়াল। দেখো এই দুই পাশে লেয়ার তৈরি হবে এরকম করে কোষে, ঠিক আছে? মনে করে এইটা একটা সেল এবং এইটা আরেকটা সেল। তো দেখো দুই ধরনের লেয়ার তৈরি হচ্ছে। এই লেয়ারটাকে আমরা বলতেছি কি? এই লেয়ারটাকে আমরা বলবো প্রাইমারি সেল ওয়াল, ঠিক আছে? এই প্রাইমারি সেল ওয়ালে কি কি থাকে? প্রাইমারি সেলে থাকে হলো সেলুলোজ থাকে, ফসফোলিপিড থাকে, হেমিসেলুলোজ থাকে এবং গ্লাইকোপ্রোটিন থাকে। এই কটা জিনিস থাকে, ঠিক আছে? সেলুলোজ কি থাকে? তারপর সেলুলোজ থাকে, পেকটিন থাকে, তোমার এইচতে হলো তোমার হেমিসেলুলোজ থাকে এবং জিতে থাকে হলো গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার ভালো মতো করে মনে রাখবা। এতে পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে। দেখো আমি সাজায় লিখছি এরকম: সিপিএইচজি 40%, 30%, 20% এবং 10%। 40, 30, 20, 10 এভাবে মনে রাখবা। আচ্ছা, তারপরে কি হয়? এই যে তোমার প্রাইমারি সেল ওয়াল যেটা, এটার ইয়েটা পড়ে রাখবা, এটা 1 থেকে 3 মাইক্রোমিটার বিশিষ্ট হয়। 1 থেকে 3 মাইক্রোমিটার বিশিষ্ট হয়ে থাকে, ঠিক আছে? 1 থেকে 3 মাইক্রোমিটার বিশিষ্ট হয়ে থাকে। ওকে, আচ্ছা এটা মনে রাখবা। তারপরে যখন কোষটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, একটা বয়স্ক হবে, তখন এই প্রাইমারি সেল ওয়ালের উপর আরেকটা ওয়াল তৈরি হবে, ঠিক আছে? আরেকটা ওয়াল তৈরি হবে, যে ওয়ালটার নাম হলো সেকেন্ডারি সেল ওয়াল, ঠিক আছে? এটা কি হবে? সেকেন্ডারি সেল ওয়াল। এই সেকেন্ডারি সেল ওয়ালটা কতটুকু হয়? এটা হয় হলো 5 থেকে 10 মাইক্রোমিটার বিশিষ্ট। এটা হয় হলো 5 থেকে 10 মাইক্রোমিটার বিশিষ্ট। এটার উপরে কি হয়? জাস্ট সেলুলোজ থাকে এবং তার সাথে লিগনিন থাকে। লিগনিন তার মানে প্রাইমারি সেল ওয়ালের উপর যখন লিগনিন জমা হবে তখন তৈরি হয়ে যাবে আমাদের সেকেন্ডারি সেল ওয়ালটা। ওকে, তাহলে এখন দেখো একটা, এই যে প্রথমে তৈরি হয়েছিল আমাদের মধ্য পর্দা, তারপরে তৈরি হলো প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর, তারপরে তৈরি হলো সেকেন্ডারি সেল ওয়াল অথবা তোমার আমার গৌণ কোষ প্রাচীর। কিন্তু দেখো এইখানে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটায় কোনো কিছুই তৈরি হয় নাই। দেখছো এই জায়গাটা দেখো কোনো কিছু তৈরি হয়নি। এই জায়গাটাকে আমরা বলবো কূপ। দেখো তো কূপের মতো হয়ে গেছে না? কূপ, দেখছো কূপের মতো হয়ে গেছে, এটাকে আমরা বলবো কূপ। এটা আমরা বলবো কূপ, বা সংক্ষেপে বলবো, ইংলিশে বলবো পিট। দেখো পিটটা কিন্তু দুই দিকেই তৈরি হয়েছে, তাই না? পিটটা কিন্তু দুই দিকে তৈরি হয়েছে, এই জন্য দুই পাশে, এখানেও তৈরি হয়েছে, এইখানেও তৈরি হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি পিট পেয়ার। এটাকে আমরা কি বলি? পিট পেয়ার, ঠিক আছে? বুঝতে পারছি আমি? তো প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটা হলো একটা কূপ তৈরি হচ্ছে, কূপ যদি দুই পাশে আছে এটাকে আমরা বলবো পিট পেয়ার। এবং দেখো এই যে দুই পাশে দুইটা সেল আছে না, এটা তো দুই সেলের মাঝখানে বাউন্ডারি। এই দুই সেলের মাঝখানে এরকম কিছু সাইটোপ্লাজমিক কানেকশন থাকে বা সংযোগ থাকে, মানে দুইটা সাইটোপ্লাজমের মাধ্যমে এক কোষ আরেক কোষের সাথে সংযোগ স্থাপন করে। ওই সংযোগটাকে আমরা বলি প্লাজমোডেসমাটা। তুমি বই এগুলো সবগুলো পাবা, ঠিক আছে? আমি জাস্ট একটু বললাম, এই যে দুই কোষের মাঝখানে একটা এরকম কানেকশন তৈরি হয়, এটাকে আমরা বলি প্লাজমোডেসমাটা। ওকে, তো তোমাদের দেখো পুরো জায়গাটা জুড়ে এই কথাগুলোই খুব ভালো মতো করে লেখা আছে, তোমরা একটু চাইলেই জিনিসগুলো একটু ভালো মতো করে দেখে ফেলতে পারবা। ওকে, আচ্ছা এরপর চলে আসি আমরা যে সূক্ষ্ম গঠন। এই সূক্ষ্ম গঠনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সূক্ষ্ম গঠনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কেন? দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যে মাইসেলি।
এই মাইসেলিকে কোষ প্রাচীরের গাঠনিক একক বলা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, খুবই ভালো মতো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, এটা তোমরা সবাই জানো, কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। ওকে, তো এটা একটু তোমাদের ভালো দেখতে হবে। আর মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, এই জিনিসটাও খুব ভালো মতো করে তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা চলে আসি আমরা কোষ প্রাচীরের কাজ। এই কোষ প্রাচীরের কাজটা আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি। নিমোনিকটা হলো আশা প্রদ, মনে রাখতে পারি আমরা আশাপ্রদ। আতে দেখো কি, আতে হলো আকৃতি, দেখো এটা আকৃতি প্রদান করছে, ঠিক আছে। তারপর দেখো সতে হলো, দেখো কি সতে দুটো জিনিস, একটা হলো এই দেখো কোষের সজীব বস্তুকে রক্ষা করে এবং শক্তি প্রদান করে, দেখছো, সতে হলো শক্তি প্রদান করে। তারপরে আসি আমরা পতে প্রো, প্রোতে হলো দেখো এক কোষকে অন্য কোষ থেকে পৃথক করে, এক কোষকে অন্য কোষ থেকে পৃথক করে। এবং দতে হলো কি, দেখো দতে আসবে এই যে দেশমাতা, দতে কি থাকবে, দেশমাটা, তাহলে কি এই কোষ প্রাচীরের মাঝখানে এই প্লাজমোডেসমাটা থাকে আর কি। ওকে, তো এভাবে আমরা চাইলেই খুব ইজিলি মনে করে ফেলতে পারি। আচ্ছা পরের পার্টিকুলার চলে যাই, চলে আসি আমরা প্রোটোপ্লাস্ট। ওকে, এই প্রোটোপ্লাস্ট জিনিসটা কিন্তু একটু তোমাদেরকে খুব ভালো মতো করে পড়তে হবে। প্রথমে চলে আসি, এই প্রোটোপ্লাস্ট জিনিসটাকে সর্বপ্রথম লক্ষ্য করেন, এটা আমাদের মনে রাখা খুবই জরুরি। যেমন দেখো বিজ্ঞানী পার্কিনজে, এই পার্কিনজে সর্বপ্রথম এই শব্দটাকে ব্যবহার করেন। কোষের ভিতরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায়, কিন্তু দেখো তোমাদের বই এই জায়গায় আবার স্বচ্ছ লেখা আছে, আবার একটু নিচের দিকে আসি, এই জায়গায় দেখো আবার অর্ধ স্বচ্ছ লেখা আছে। ওকে, দুই জায়গায় কিন্তু দুটো জিনিস লেখা আছে, বাট যেহেতু এটা বইয়ের উপরের দিকে লেখা আছে স্বচ্ছ, তোমরা এটাকে স্বচ্ছই পড়বা। যদিও এখানে অর্ধস্বচ্ছ বলা আছে, বাট এটা টিচারের চোখে বেশি পড়ার চান্স, সো এটাকে তোমরা স্বচ্ছ হিসেবেই মনে করার চেষ্টা করবা। ওকে, তো কোন বিজ্ঞানী, অবশ্যই নামটা ভালো পড়তে হবে। এখানে দেখো পানির পরিমাণ কতটুকু, 70 থেকে 90%, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো মতো করে মনে রাখতে হবে। এবং যেহেতু দেখো এই পুরো অংশটার 70 থেকে 90% জুড়ে রয়েছে এই পানি, এই জন্য বলা হয় পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানিকে কি বলা হচ্ছে, ফ্লুইড অফ লাইফ। আচ্ছা তারপরে চলে আসি, আচ্ছা এই যে প্রোটোপ্লাজমের চলন, এই অংশটা আমি তোমাদের খাতায় মানে লিখে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তার মানে কি, প্রোটোপ্লাজম জিনিসটা কি, কোষ প্রাচীরের ভিতরে যত কিছু জীবন্ত জিনিসপত্র আছে সবগুলোকে আমরা একসাথে প্রোটোপ্লাজম বলতে পারি, ঠিক আছে। এই প্রোটোপ্লাজমে আমরা দুই রকমের চলন রয়েছে, আমি এটা আঁকার চেষ্টা করি এরকম, যে দুই রকমের চলন রয়েছে। এই দুই রকম চলনটা দুই রকম হয়ে থাকে, একটা হলো একমুখী চলন আর একটা হলো বহুমুখী চলন। মনে করো কোষের কেন্দ্র এইটা, এটা মনে করো কোষের কেন্দ্র, এই কোষের ভিতরে যত ধরনের জিনিসপত্র ঘোরাঘুরি করতেছে সবগুলো যদি এই নির্দিষ্ট একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে, সবগুলো দেখো একজনকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এটাকে আমরা বলবো একমুখী চলন, যেটা পাতা ঝাঁঝির মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বহুমুখীটাতে চলে আসি, মনে করো কোষের মধ্যে অনেকগুলো কেন্দ্র, ঠিক আছে, এক একজন এক একটা কেন্দ্রকে সার্কেল করে ঘুরতেছে, ঠিক আছে, এক একজন এক একটা কেন্দ্রকে সার্কেল কেন্দ্র করে ঘুরতেছে, তখন এটাকে আমরা বলবো বহুমুখী আবর্তন, যেটা ট্রান্সডেসেন্সিয়া নামে একটা উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আমি আই গেস এটা তোমাদেরকে ভালো মতো বুঝতে পারছি। একটা হলো একমুখী, মানে যখন একটা কেন্দ্র থাকবে এবং এটাকে কেন্দ্র করে সবকিছু ঘুরবে, কোষের ভিতরে সবকিছু জীবিত অংশকে আমরা বলি প্রোটোপ্লাজম, তাই না, সবকিছু যখন ঘুরতেছে এটাকে আমরা বলবো একমুখী, এটাকে আমরা বলবো বহুমুখী। ওকে, আচ্ছা চলে আসবে পরের পাঠটুকুতে, সেল মেমব্রেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো এখানে অনেক কিছু অনেকভাবে লেখা আছে, যেমন বিজ্ঞানীর নাম দেওয়া আছে অনেক, যে কার্ল নাগেলি, এই কার্ল নাগেলি হলো সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, কার্ল নাগেলি হলো সর্বপ্রথম এই প্লাজমা মেমব্রেন জিনিসটা নামকরণ করেন, ঠিক আছে। অনেকে এটাকে বায়ো মেমব্রেন নাম দিতে চান, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু খুব ভালো মতো করে পড়ে ফেলবা, ঠিক আছে। এই যে কার্ল নাগেলি, এবং এটাকে অনেকে বায়ো মেমব্রেন হিসেবে নামকরণ করেন। ওকে, আচ্ছা এরপরে পাঠটুকুতে আমি চলে আসি, এই বিজ্ঞানী
কোন বিজ্ঞানী কিভাবে জিনিসপত্রগুলো তৈরি করছেন। দেখো এইটার যে গঠনটা, প্রথম যে গঠনটা, এটার নাম হলো স্যান্ডউইচ মডেল। দেখো নাম কি? স্যান্ডউইচ মডেল। দেখো স্যান্ডউইচ মডেল হিসেবে নাম। স্যান্ডউইচ মডেল দিয়েছেন কে? দুইজন, ড্যানি এলি এবং ডেভসন। আমার মনে রাখবো দিদি ভালো স্যান্ডউইচ বানায়, ঠিক আছে? দিদি ভালো স্যান্ডউইচ বানায়। দেখো স্যান্ডউইচটা স্যান্ডউইচ মডেল, আর দিদিতে কি? ড্যানিয়েলি এবং ডেভসন, ঠিক আছে? ড্যানিয়েলি এবং ডেভসন এরা সর্বপ্রথম এই স্যান্ডউইচ মডেলটা তৈরি করেন। ওকে, এইটা একটু খুব ভালো মতো করে তোমরা মনে করে ফেলতে পারো। আচ্ছা, পরের পাঠ্যক্রমে চলে আসি আমরা। পরের যে আরও অনেকগুলো মডেলের নাম তোমাদের বইয়ের এই জায়গাটায় দেওয়া আছে, এগুলো সবগুলো তোমাদেরকে পড়তে হবে, খুব ভালো ইম্পর্টেন্ট এটা, যে কোন বিজ্ঞানী কোন ধরনের মডেল দিয়েছেন। স্পেশালি যেটা ইম্পর্টেন্ট এটা হলো রবার্টসনের যে ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, এটা তোমরা একটু ভালো মতো করে পড়ে ফেলবা। এই যে এখানে তোমাদের বইয়ের এই জায়গাটায় এটা দেওয়া আছে, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট মডেল যেটা সর্বোচ্চ স্বীকৃত, সেটা হলো এই ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কারা দিচ্ছেন এটা জানা খুবই জরুরি। দেখো স্বাধীনতার মাত্র 1 বছর পরে সিঙ্গার এবং নিকেলসন এই দুজন বিজ্ঞানী এই ফ্লুইড মোজাইক মডেলটা দিচ্ছেন। ওকে, তো দেখো তো এই ফ্লুইড মোজাইক মডেলকে কিন্তু কি বলা হয়? আইসবার্গ মডেলও বলা হয়। তোমরা সবাই টাইটানিক মুভি দেখছো না? তো টাইটানিক মুভিতে যেটা হয় যে পানির উপরের দিকে একটা ছোট্ট বরফ উঠে থাকে, তাই না? বাট বরফটা নিচে কিন্তু অনেক বড় অংশ ছিল। এটা হলো আইসবার্গ ফেনোমেনো। তার মানে কি, পানির উপরে বরফের আসলে খুব ছোট একটা পরিমাণ দেখতে পাওয়া যায়, বাট পানির নিচে আসলে অনেক বড় অংশ থাকে। সো আমাদের যে কোষ ঝিল্লি যেটা, এটা অনেকটা এইরকম। বাইরে থেকে দেখে মনে হবে যে এটা আসলে কিছু না, খুব নরম, খুবই ছোটোখাটো একটা জিনিস, বাট এটা আসলে কিন্তু অনেক ভিতরে কিন্তু অনেক বেশি মাল মশলা আছে। এই জন্য এটাকে অনেক সময় আইসবার্গ মডেলও বলা হয়। এই ফ্লুইড মোজাইক মডেলটাকে অনেক সময় আইসবার্গ মডেলও বলা হয়। ওকে, তো আমরা চলে আসি। দেখো ফ্লুইড মোজাইক মডেলে কী কী থাকে? ফসফোলিপিড বাইলেয়ার থাকে, যেটা 2 স্তর বিশিষ্ট। ফসফোলিপিডে কি থাকে? এখনও গ্লিসারল থাকে, এখনও গ্লিসারল থাকে, এবং একটা ফ্যাটি অ্যাসিড লেস থাকে, আর একটা পোলার ফসফেট হেড থাকে। তোমাদের পরীক্ষার জন্য এই জিনিসগুলোই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পরের পাঠটুকুতে চলে আসি। দেখো মেমব্রেন প্রোটিন, এখানে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে। আমরা সবাই এখন আইপিএল দেখি, তাই না? আইপিএল, তো আইপিএল দিয়ে আমরা মনে রাখতে পারি আইপিএল। দেখো মেমব্রেন প্রোটিন আছে 3 ধরনের। একটা হলো ইন্টেগ্রাল প্রোটিন, একটা আছে কি, একটা আছে পেরিফেরাল প্রোটিন, আর আছে লিপিড প্রোটিন। দেখো আইতে হলো ইন্টিগ্রাল প্রোটিন, পিতে হলো পেরিফেরাল প্রোটিন, এবং এলতে হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন কোর, ঠিক আছে? এরকম একটা আমরা এইভাবে আইপিএল এভাবে আমরা মনে রাখতে পারি। তাছাড়া কি থাকে? গ্লাইকোক্যালিস থাকে, কোলেস্ট্রল থাকে, এগুলো তোমরা চাইলেই মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, তারপরে চলে আসি আমরা এই অংশটাতে। এই দেখো, এই যে এখানে যে লিপিডগুলো থাকে, এই লিপিডগুলো সাধারণত মোবাইল হয়, মানে চলাফেরা করতে পারে। তো দেখো এই জন্য এদের এখানে যে মডেলটা আছে, এটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্টও এখানে দেখতে পারি। একজন একজনের উপর নড়াচড়া করতেছে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এখানে আমরা এটা দেখতে পারি। চলে আসছি আমরা কোষের রাসায়নিক উপাদান, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি কি দেখো? প্রোটিন, সবসময় মনে রাখবা সব ধরনের কোষ অঙ্গাণুতে প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকবে, 60 to 80%। লিপিড কত থাকে? 20 থেকে 40%। এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75% লিপিড। ওকে, এই জিনিসগুলো তোমরা খুবই ভালো মতো করে তোমাদেরকে মেমোরাইজ করে ফেলতে হবে। তারপর দেখো এখানে অনেক ধরনের ফসফোলিপিড রয়েছে, 5 রকমের ফসফোলিপিড রয়েছে। 5 রকমের ফসফোলিপিডের মাঝখানে সবচেয়ে সরল যেটা, এই সরলটার নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড। সবচেয়ে সরলটার নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড। এই দেখো 5 রকমের ফসফোলিপিড রয়েছে, তার মাঝখানে সবচেয়ে সরল যেটা, সবচেয়ে সরলটার নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড। সবচেয়ে সরলটার নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে তোমাকে মনে রাখতে হবে এমন করে, যেটা সবচেয়ে সরল, ঠিক আছে? যেটা সবচেয়ে সরল সেটারই নাম সবচেয়ে কঠিন। ওকে, বাকি দেখো যেটা সাথে সরল সেটাই নাম হচ্ছে কঠিন, যেটা ফসফোটাইডিক অ্যাসিড। আর বাকি যে 4টা রয়েছে, বাকি 4টার মাঝে সবচেয়ে জটিল যেটা, সেটার নাম হলো লেসিথিন। এর নাম কি? লেসিথিন। আবার দেখো কোনো ক্ষেত্রে আরএনএ পাওয়া যায়, সেল মেমব্রেনের মধ্যে আরএনএ পাওয়া যায়, ঠিক আছে? সেটা হলো যেমন পেঁয়াজের কোষে দেখো সেল মেমব্রেনের মধ্যে কি পাওয়া যায়? আরএনএ পাওয়া যায়। ওকে, তো এগুলো তোমরা এইভাবে মনে রাখতে পারো, আই গেস। চলে আসি পরের পাঠ্যক্রমে, কোষ ঝিল্লির কাজ।
ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো এগুলো একটা মার্ক করে দেই। দেখো 6 নম্বরটা আমি সেই ইম্পর্টেন্ট যে বৃহদাণু হিসাবে সংশ্লেষ করতে পারে, ক্ষুদ্রাণু কিন্তু নয়। দেখো লিখাই আছে, মনে রাখতে হবে বৃহদাণু সংশ্লেষ করতে পারে, এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করতে পারে। আচ্ছা, পরের পাঠ্যক্রমে চলে আসি। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা, এটা জাস্ট আমাদের হেডলাইনগুলো পড়লে এনাফ, তা আমি তোমার একটু বোঝায় বলার চেষ্টা করি। মাইক্রোভিলাই কি জিনিস? ওকে, মাইক্রোভিলাই, ওয়েট, দেখো মাইক্রোভিলাই কি জিনিস। তোমরা অনেক সময় দেখবা আমাদের যে অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র যেগুলো রয়েছে, বা আমাদের সংস্কৃতে আমাদের নাড়িভুঁড়ি, এই নাড়িভুঁড়িতে অনেক সময় দেখা যায় এই যে লেয়ারটা যেটা থাকে, এই লেয়ারের উপরে অংশ এরকম কিছু আঙ্গুলের মতো অংশ থাকে, ঠিক আছে। প্লাস তুমি কিডনিতেও এই জিনিসটা সেম দেখতে পারবা, এই আঙ্গুলের মতো অংশ থাকে। কি লাভ হয়? এই দেখো শোষণের তলটা বৃদ্ধি পাইছে। দেখো আগে আগে কি ছিল? আগে নর্মাল মনে করে এমন ছিল, বা দেখো এখন একটা আঙ্গুলের মতো উঁচু নিচু হয়েছে। তারা কি শোষণের তলটা বৃদ্ধি পাইছে না? শোষণ তল কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। তো এই যে শোষণ তলগুলো বৃদ্ধি পাচ্ছে, এটাই হলো মাইক্রোভিল্লি তৈরি করার মেইন উদ্দেশ্য। তো অনেক সময় কোষ ঝিল্লিগুলো এরকম আঙ্গুলের মতো হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা বলি হলো মাইক্রোভিলাই, ঠিক আছে। এইটা প্রথমটা গেল। কোষ ঝিল্লি আরও অনেক রকমের ফর্মে থাকতে পারে। আর হলো ডেসমোজোম, এটা হলো প্রথমটা গেল মাইক্রোভিলাই, প্রথমটা হলো মাইক্রোভিলাই। দুই নম্বরটা হলো কি? দুই নম্বরটা হলো ডেসমোজোম। দুই কি? ডেসমোজোম। ডেসমোজোম শব্দের অর্থ কি? যে কোনো এক জায়গায় তোমার কোষ যে ঝিল্লি, ওখানে অনেক বেশি পরিমাণে টনোফাইব্রিল এসে জমা হয়, একটা ধরনের ফাইবার যেটার নাম হলো টনোফাইব্রিল। তো যেই সকল জায়গায় টনোফাইব্রিলটা বেশি জমা হয়, ওই জায়গাটাকে আমরা বলি ডেসমোজোম, ঠিক আছে। ওই জায়গাটা আমরা কি বলি? ডেসমোজোম। ওকে, এটা তুমি এভাবে মনে রাখতে পারো। আর দেখো দুটো জিনিস। আর 3 নম্বর জিনিসটা হলো ফ্যাগোসাইটিক ভেসিকেল, ফ্যাগোসাইটিক ভেসিকেল। আর 4 নম্বরটা হলো পিনোসাইটিক ভেসিকেল। একটা হলো ফ্যাগোসাইটিক ভেসিকেল, আর হলো পিনোসাইটিক ভেসিকেল। হলো এই 4টা হলো কোষ ঝিল্লির বিভিন্ন রকমের রূপ। ফ্যাগোসাইটিক ভেসিকেলটায় চলে আসি আমরা। ফ্যাগো শব্দটার অর্থ কি? ফ্যাগো শব্দটার অর্থ হলো টু ইট বা খেয়ে ফেলা। সাইটিক শব্দের অর্থ কি? সাইটিক শব্দের অর্থ হলো সেল। দেখো আমাদের শরীরে অনেক ধরনের মানে ছোট ছোট অনেকগুলো অঙ্গাণু রয়েছে, যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ কি করে জানো? তার আশেপাশে কোনো যদি ক্ষতিকারক জিনিসপত্র চলে আসে, সে সেটাকে খেয়ে ফেলে। ওদের যে সেল কোষ ঝিল্লিটা যেটা রয়েছে, এই কোষ ঝিল্লিটা ওর আশেপাশে যদি কোনো কিছু ক্ষতিকর জিনিসপত্র চলে আসে, মনে করো কোনো একটা রোগ জীবাণু আমাদের শরীরের ভিতরে ঢুকে গেল, তো আমাদের শরীরে যে কোষ ম্যাক্রোফেজ যেগুলো রয়েছে, ম্যাক্রোফেজ এটা আমাদের এক ধরনের একটা রক্তকণিকা। এই ম্যাক্রোফেজ কি করে? ওদের যে কোষ ঝিল্লিটা, এটা ওদেরকে খেয়ে ফেলতে পারে। কখনো কোনো কঠিন বস্তু যখন খেয়ে ফেলে, তখন এটাকে আমরা বলি ফ্যাগোসাইটিক ভেসিকেল। যখন কোনো ধরনের লিকুইড বস্তু খেয়ে ফেলবে, তখন এটাকে আমরা বলবো পিনোসাইটিক ভেসিকেল। পানি কি লিকুইড না? তো এইভাবে মনে রাখতে পারি, পানি দিয়ে পিনো, ঠিক আছে। তার মানে দেখো আমি একটা উদাহরণ দিই সহজ। মনে করো এইটা একটা ফ্যাগোসাইট, এটা মনে করো একটা কি ফ্যাগোসাইট। ওর আশেপাশে মনে করো কি আসছে? এটা একটা জীবাণু মনে করো, এই যে এইটা মনে করো একটা জীবাণু। ও তখন ওর কাছে গিয়ে কি করবে জানো? ও তোর কাছে গিয়ে এইরকম করে এটাকে খেয়ে ফেলার চেষ্টা করবে। ওকে পুরোটা কাভার করে ফেলবে, কাভার করে ওকে খেয়ে ফেলার চেষ্টা করবে। তো দেখো এটা কঠিন বস্তু খেয়ে ফেলছে, তখন ওটার নাম হয়ে যাবে, ওর যে কোষ ঝিল্লিটা, তখন ওটার নাম হয়ে যাবে ফ্যাগোসাইটিক ভেসিকেল। আর যদি এটা মনে করো কোনো কঠিন না হয়ে কোনো একটা তরল বস্তু হলো, যেহেতু তরল বস্তু, তখন এটার নাম হয়ে যাবে পিনোসাইটিক ভেসিকেল। ওকে, আচ্ছা চলে আসি আমার পরের পাঠ্যক্রমে। তো এই যে ফ্যাগোসাইটিক ভেসিকেল এবং পিনোসাইটিক ভেসিকেল, এবং সর্বশেষে তোমাদের বইয়ে এখানে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মাঝখানে তোমাদের ডিফারেন্সটা দেওয়া আছে। তোমার ডিফারেন্সগুলো একটু রিডিং করে নিবা, তাহলে আমার মনে হয় পারবা। যে আমি একটু কি বললাম, কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হলো সেলুলোজ নির্মিত, এটা হলো প্রোটিন এবং লিপিড নির্মিত। কোষ ঝিল্লি কি সবার মধ্যেই থাকে, তাই না? কোষ ঝিল্লি জীবিত। কোষ ঝিল্লি কিন্তু উদ্ভিদেও থাকে, প্রাণীও থাকে, কিন্তু আমি একটু আগে বললাম কোষ প্রাচীর কই থাকে? কোষে থাকে শুধুমাত্র উদ্ভিদে। ওকে, প্রধান কাজ হলো কি? কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ করা, বা এর কাজ, কোষ ঝিল্লির কাজ হলো সাধারণত চলাচল নিয়ন্ত্রণ করা। ওকে, কোনো ধরনের অলঙ্করণ দেখতে পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে অনেক ধরনের অলঙ্করণ দেখতে পাওয়া যায়,
ঠিক আছে। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর দুটো টপিকই শেষ হয়ে গেল। তো আজকে আমি আর বেশি ক্লাসটা লেনদেন করে তোমাদের কে বোর করবো না। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। তো এই বলে আমি আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের কোনো প্রবলেমস থাকলে তোমরা সেগুলো কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।